সাব্বাস বিএনপি, সাব্বাস 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 ডক্টর ইউনূস। বিএনপি কে সাবাস জানাচ্ছি। শুরুতেই কেন বিএনপি কে সাবাস জানাচ্ছি? সেই জন্য সাবাস জানাচ্ছি যে এতদিন পর্যন্ত আজকে আমি দেশবাসীকে শুভ সংবাদটি শোনাচ্ছি, সাবাস দিচ্ছি বিএনপি কে। অপেক্ষা করছিল মনে হয় আজকের এই দিনটি বাংলাদেশের 20 কোটি মানুষ। সেনাপ্রধানের আওয়ামী পুনর্বাসনের প্রজেক্ট ব্যর্থ হওয়ার মধ্যেই প্রফেসর ইউনূসের জন্য, বাংলাদেশের জন্য বিরাট আন্তর্জাতিক সুখবর আসলো। শুধু মাইলফলক না, 50 বছরের ইতিহাসে সবচাইতে তাৎপর্যপূর্ণ। কিরে চোক্কা মোটামুটি পঞ্চপাণ্ডবের মধ্যে 3 পাণ্ডব চলে আসছে, ধাপে ধাপে সবাই খেলতেছে। বাট এটার যে উচ্চতর কার্যকরী ক্ষমতা, এটা অন্যরকম। ক্ষুধা ছিল যে কখন এই ক্ষুধাটা মিটাবে, তো মিটাই ফেলছে। ঢাকায় আসছেন মার্কিন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা। এই সফরের নিশ্চয়ই কোনো তাৎপর্য আছে, কূটনৈতিক এবং সামরিক দুই দিক থেকেই গুরুত্বপূর্ণ বলে। এই মুহূর্তে সবচাইতে বেশি ষড়যন্ত্রের ডালপালা বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছে ভারত এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা র। কেন বাংলাদেশে এই মুহূর্তে সবচাইতে বেশি আকারে ভারত ষড়যন্ত্র এবং তাদের যেই মিথ্যা অপপ্রচার ছড়িয়ে দিচ্ছে, তার প্রধানত একটি কারণ। সেই কারণটি হচ্ছে ব্যাপারটাকে ম্যানেজ করার চেষ্টা করছে এবং ম্যানেজ হয়েও গেছে। জানেন সবচেয়ে বড় প্রশ্নটা দাঁড়াইছিল কোথায়? ভুল চিন্তা, ভুল কিচ্ছু করতে পারবেন না যত চেষ্টা করেন না কেন। যারাই ভারতের পক্ষে যাবেন তাদেরই ভরাডুবি হবে, এটা মাথায় রেখেন। তবে একটা ঘটনা ঘটেছে, সেটা ঘটেছে ক্যান্টনমেন্টের ভিতরে। সরাসরি ইলিয়াস হোসেন যে স্ট্যাটাসটা দিয়েছেন সেটা পড়ে শোনাচ্ছি। এটা উনি যেটা লিখেছেন তাতে বোঝা গেল একজন যে কোনো সেনা অফিসারের কাছ থেকে উনি এটা পেয়েছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। দেশে জরুরি অবস্থা আসছে, সার্জিস্টরা সব পালিয়ে যাচ্ছে, সব ভুয়া কথা। আমরা পরবর্তীতে দেখলাম কোনো কিছুই ঘটেনি। তবে একটা ঘটনা ঘটেছে, সেটা ঘটেছে ক্যান্টনমেন্টের ভিতরে। এবং এই খবরটা কোথাও এখন পর্যন্ত কেউ, কোনো ইউটিউবাররা বা যারা এই রাজনৈতিক বিশ্লেষক, তারা কেউই দিতে পারেননি। ইলিয়াস হোসেন সাহেব অত্যন্ত শ্রদ্ধেয় একজন সাংবাদিক এবং অনুসন্ধানী সাংবাদিক, যা বলেন প্রমাণ দিয়ে কথা বলেন। ওনার একটা ফেসবুক পোস্ট এসছে এখন থেকে 6 ঘন্টা আগে, মানে আমি যখন করছি তার থেকে 6 ঘন্টা আগে। আপনারা জানেন ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্য তারা দেশের বাইরে থাকে, তারা যে নিউজগুলো দেয় তারা একদম প্রমাণ সাপেক্ষেই দেয়। এর জন্য প্রচুর দর্শক আছে, প্রচুর মানুষ আছে, তাদেরকে বিশ্বাস করে, আমরাও করি। বিদেশে থেকে ওরা আমাদেরকে আগে খবরগুলো দেয়, অতঃপর এইখানকার যে সমস্ত সাংবাদিকরা আছেন তারা বিভিন্ন মিডিয়া থেকে নিউজ দিয়ে কন্টেন্ট তৈরি করেন। তারা পারেন না যেটা ইলিয়াস হোসেন বা যেটা পিনাকি ভট্টাচার্য পারে। তো আমি এত কথা বাড়াবো না, লম্বা একটা মিটিং হয়েছে এবং অনেক ধরনের আলোচনা হয়েছে। সরাসরি ইলিয়াস হোসেন যে স্ট্যাটাসটা দিয়েছেন সেটা পড়ে শোনাচ্ছি। অনেক বড়, পুরোটা পড়া শোনাবো না, মাখনগুলো শোনাবো আপনাদের। এটা উনি যেটা লিখেছেন তাতে বোঝা গেল একজন যে কোনো সেনা অফিসারের কাছ থেকে উনি এটা পেয়েছেন এবং বাংলায় অনুবাদ করে উনি তার চ্যানেলে দিয়েছেন। আমি এটা পড়ছি, এটা পড়লে আমরা অনেক কিছু খোলাসা হয়ে যাব। সেনানিবাসে আজকে যা ঘটেছে তা পুরো বর্ণনা তুলে ধরা হলো। 1 নম্বর, চিফ প্রথমেই সবাইকে ধন্যবাদ দিলেন সেনাবাহিনীর সবাইকে নিরলসভাবে এখন পর্যন্ত কাজ করার জন্য। তিনি বিশ্বাস করেন দেশ ও জাতি আমাদের অবদান আজীবন কৃতজ্ঞতার সাথে স্মরণ করবেন। তিনি সবাইকে ধন্যবাদ দিয়েছেন যে এত প্রভোকেশনের পরেও যে আমরা দায়িত্ব পালন করে যাচ্ছি সেজন্য। বললেন রিয়েক্ট করো না, নবীর হাদিসে আছে রাগকে দমন করতে হয়। তাহলে এই ভদ্রলোক যিনি লিখেছেন, উনি একটা কমেন্ট করেছেন, উনি লিখেছেন আমি ভেবে পাই না উনি এত কিছুর পরও উনার মধ্যে কোনো রাগ নেই, অভিযোগ নেই। বললেন আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত হওয়া যাবে না, আমাদের দায়িত্ব দেশে স্ট্যাবিলিটির মাধ্যমেই দেশে জনগণের নির্বাচিত সরকার ব্যবস্থা আনাতে সর্বাত্মক সহায়তা প্রদান করা। এর মানে এই নয় যিনি কালকে নির্বাচন চাচ্ছেন। এদিকে 2 নম্বরে উনি বলেছেন দেশ এবং সেনাবাহিনীর আইন ও নিয়ম নীতির প্রতি শ্রদ্ধাশীল হওয়া ও মেনে চলা, দেশ ও জাতির সার্বভৌমত্ব রক্ষা করা। বললেন মনে রাখবা এটা করতে পারাই আমাদের বিজয়, আর এই কাজ করবা সততা, পরিশ্রম, প্রত্যয় ও সহনশীলতার সাথে। 3 নম্বর, চিফ বললেন কোনো প্রকার প্রভোকেশনে রিয়েক্ট করো না, আমার সৈনিকদেরও বলবে এই কথা, প্রজ্ঞা দিয়ে কাজ করো। দেশ ও জাতি আমাদের কাছে অনেক কিছু প্রত্যাশা করে, আর সেটা রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব। আমরা জানি না এত সহনশীলতা উনি কোথা থেকে পান। এই কথাটা বলেছেন সেই অফিসার যিনি এটা পাঠিয়েছেন ইলিয়াস সাহেবের কাছ থেকে
ওনার নাম দেয়নি, উনি প্রতিটা কমেন্টের পরে একটা করে মন্তব্য করেছেন। এইখানে সে লাস্টে বলেছেন, আমি জানি না এত সহনশীলতা উনি কোত্থেকে পান, মানে চিফ কিভাবে এত সহনশীল থাকছেন। নাম্বার 4, ইউএন সেক্রেটারি জেনারেল সেনাপ্রধানের সাথে সাক্ষাতে ইউএন মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর অবদানের জন্য ভূয়সী প্রশংসা সহ ধন্যবাদ জানিয়েছেন। একই সাথে 5ই আগস্ট 2024 দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর অন্যান্য ও পেশাদারী ভূমিকায় তাদেরও প্রশংসা করেছেন। নাম্বার 5, সেনাপ্রধান বলেন, অস্থিতিশীল কোনো পরিস্থিতি দেশের জন্য মঙ্গল বয়ে আনবে না। আমাদের মনে রাখতে হবে, গণতন্ত্রই আমাদের শেষ ভরসা, আর এই গণতন্ত্রে যিনি নির্বাচিত হবেন তিনি এই দেশের জন্য কাজ করবেন। আমাদের সবাইকে দল, মত, ধর্ম, বর্ণ ও পেশা ভেদে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। ভদ্রলোক কমেন্ট করেছেন, যে অফিসার লিখে পাঠিয়েছেন, আমি ভেবে অবাক হই বাইরের সবাই ওনাকে কি ভাবেন আর উনি আসলে কি। নাম্বার 6 এসে ভদ্রলোক বলছেন, এরপর চিফ বললেন সেনাবাহিনীর মধ্যে একতা নিয়ে, আর তখন উনি বলছেন যে আর সবচেয়ে আবেগাপ্লুত হয়েছে আমি এই জায়গায় এসে। কি, কোন জায়গায়? সেনাবাহিনী যখন বললেন, সেনাপ্রধান যখন বললেন তোমরা সবাই এক থেকো, মনে রাখবা আমরা যদি এক থাকি আমাদের ক্ষতি কেউ করতে পারবে না, আর আমাদের ক্ষতি যদি কেউ করতে না পারে তাহলে এই দেশ ও জনগণের ক্ষতিও কেউ করতে পারবে না। আমরা সবাই মিলে এই সময়কে সেনাবাহিনীর ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল সময় বানাবো। তোমরা শুধু সৎ থেকো আর সুবিচার করো, দেশ ও জাতি সবার আগে। আমি বিগত বছরগুলোর আইন শৃঙ্খলা পরিস্থিতি পরিসংখ্যান নিয়ে দেখেছি, এখন পরিস্থিতি অনেক ভালো আছে এবং আমাদের আরো ভালো করতে হবে। যদিও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাইকোলজিক্যাল ইস্যু আমাদের জনগণকে মাঝে মধ্যে আতঙ্কিত করে, এটাকে ম্যানেজ করাও আমাদের দায়িত্ব। এবার ওই ভদ্রলোক লিখছেন, হাই সেলুকাস, বাইরের মানুষ ওনাকে কি নিয়ে ভাবেন আর আমরা কি দেখি, বিশ্বাস করুন এক বিন্দুও বাড়িয়ে বলছি না। এই শেষ কথাটা কিন্তু যে ভদ্রলোক লিখেছেন এই ভাষণটা, যিনি পাঠিয়েছেন ইলিয়াস সাহেবের কাছে, উনার কথা। তো এটা পড়ে আমরা কি বুঝলাম, এটা শুনে আমরা কি বুঝলাম, এর মধ্যে অনেক হিসাব কিতাব আছে। যারা চালাক, যারা স্মার্ট, যারা বুদ্ধিমান, তারা হিসাব মিলিয়ে নেবেন। পারলে কমেন্টে জানাবেন আপনি কি বুঝছেন। বাংলাদেশকে নিয়ে ভারত নানা সময় নানা ষড়যন্ত্র করে আসছে। এই মুহূর্তে সবচাইতে বেশি ষড়যন্ত্রের ডালপালা বাংলাদেশে ছড়িয়ে দিচ্ছে ভারত এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা র। কেন বাংলাদেশে এই মুহূর্তে সবচাইতে বেশি আকারে ভারত ষড়যন্ত্র এবং তাদের যেই মিথ্যা অপপ্রচার ছড়িয়ে দিচ্ছে, তার প্রধানত একটি কারণ। সেই কারণটি হচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরে যাচ্ছেন 26 তারিখে। এই চীন সফরটি যে 26 তারিখে হবে এবং যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এটা এক প্রকার চূড়ান্ত। এখানে ভারতীয় আধিপত্যবাদ এবং ভারতীয় যত ষড়যন্ত্রী হোক না কেন, এই সফরটি থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোনোভাবেই সরানো যাচ্ছে না। এই জন্যই এখন নানা তত্ত্ব তারা সামনে আনছে। চীনের পক্ষ থেকে বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরে যাবেন। চীন তাদের একটি বিশেষায়িত বিমান বাংলাদেশে পাঠাবে এবং সেই বিমানের চড়েই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার চীন যাবেন। এই যে চীন ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার যাচ্ছেন বা ইউনূস সাহেব যাচ্ছেন, চীনে যে আসলে কি হবে, 10টি MOU বা 10টি চুক্তি স্বাক্ষরিত হবে। যদিও সেটাকে চুক্তি বলছেন না বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, কিন্তু MOU বলছেন। কি কি চুক্তি স্বাক্ষরিত হবে এই বিষয়টি আমি আপনাদের সামনে তুলে ধরবো। এর আগে বেশ কয়েকটি ভারতীয় ষড়যন্ত্রের বিষয়ে আপনাদের সাথে একটু আলোকপাত করে নিতে চাই। তারা যেই ষড়যন্ত্রগুলো বাংলাদেশে এই মুহূর্তে ছড়াচ্ছে, তার প্রধানত একটি বিষয় হচ্ছে হাসিনা পশ্চিমবঙ্গে চলে আসছে, ভারতের বিভিন্ন জায়গায় ছুটাছুটি করছে, যে কোনো মুহূর্তে হাসিনা বাংলাদেশে চলে আসতে পারে। এটা হচ্ছে নাম্বার 1। দ্বিতীয়টি হচ্ছে সেনাপ্রধান সামরিক শাসন জারি করতে পারে, যে কোনো সময় সেনাকু হয়ে যাবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে ক্ষমতাচ্যুত করে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ক্ষমতায় বসে শেখ হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসবে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং চুপ্পু মিলে দুজনে মিলে এই ষড়যন্ত্রটা পাকাচ্ছে। এই ষড়যন্ত্রের মধ্য দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করবে। এই ষড়যন্ত্র এখন প্রধানত ব্যাপক ডালপালা ছড়াচ্ছে আর কি, এই বিষয়টি তো আছেই। তো আমি যেটা বলতে চাই যে এই যত তৎপরতা ভারত এবং ভারতের গোয়েন্দা সংস্থা র করুক না কেন এবং যত মিথ্যা বিভ্রান্তিকর তথ্য তারা প্রচার করুক না কেন, এই সমস্ত বিষয়ে আসলে কান দেওয়ার তত একটা অবকাশ আছে বলে আমি মনে করি না। দেখুন, সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ছাত্র নেতাদের সাথে যে কথাগুলো বলেছেন, এটা ISP-এর তারা স্বীকার করেছেন। সার্জিস হাসানাত আব্দুল্লাহ তারা যেভাবে কথা বলুক না কেন, সে কথাটি হয়েছে। এটা আসলে ভিন্ন একটা প্রেক্ষাপট। সেনাপ্রধান আসলে রাজনৈতিক হস্তক্ষেপ করার মতো এই সমস্ত কথাবার্তা বলতে পারেন কিনা সেটা আলাদা একটা জায়গায় সরিয়ে রাখি। কিন্তু এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ভয় দেখানো যে তুমি যদি দেশের বাইরে যাও তাহলে তুমি কিন্তু আর দেশে ফিরে আসতে পারবে না, সেনা শাসন জারি হচ্ছে, সেনাবাহিনী রাষ্ট্র ক্ষমতা দখল করে নেবে, এখানে শেখ হাসিনা ঢুকে যাবে, কলকাতা পশ্চিমবঙ্গে এসে টুপ করে বাংলাদেশে এসে ক্ষমতা দখল করে ফেলছে, এটি হচ্ছে আওয়ামী প্রপাগান্ডা। এবং শেখ হাসিনা এবং ভারতীয়দের যে প্রপাগান্ডা মেশিনগুলো আছে র, সেগুলো বাস্তবায়ন করছে কিছু উচ্ছৃঙ্খল আওয়ামী লীগারদের দিয়ে। এগুলোতে একদম কান দিবেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস চীনে যাবেন, চীন সফরে উল্লেখযোগ্য যেই MOU সাইন হওয়ার কথা সেগুলো হবে এবং চীন বাংলাদেশের সাথে 50 বছরের যে সম্পর্ক সেটাকে আরো সামনের দিকে এগিয়ে নেওয়া যাওয়ার তারা যে প্রচেষ্টা চালাচ্ছেন এবং তারা যে সম্মানটা ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেখাতে চাচ্ছেন, সেটা ভারতের যিনি
রাষ্ট্রের প্রধান আছেন নরেন্দ্র মোদীকে এরকম কিন্তু তারা সম্মান দিচ্ছে না। সেই জন্য তারা আসলে ভয় পাচ্ছে। এই ভয়ের অনেকগুলো কারণ আছে, এখন সেই জায়গায় আছি। বাংলাদেশের সাথে চীনের কি কি এমন চুক্তি স্বাক্ষরিত হবে? প্রথম, কলকারখানা স্থাপন। চীনের বড় বড় শিল্প প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলো বাংলাদেশে এসে তাদের কলকারখানা স্থাপন করতে পারবে, যার মধ্য দিয়ে বাংলাদেশের যে বেকার যুবকরা আছে তারা চাকরি পাবে। অনেক ভালো একটি পদক্ষেপ। চীনের জ্বালানি কোম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগ, মানে চীনের যত বড় বড় জ্বালানি কোম্পানিগুলো আছে তারা বাংলাদেশে আসবেন, বাংলাদেশে এসে তারা তাদের বিনিয়োগ বাংলাদেশে করবেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধি। দেখুন, চট্টগ্রাম বন্দরটি এক সময় ভারত অলিখিতভাবে দখল করে নেওয়ার মতো একটি অবস্থা তৈরি হয়েছে। তারা তাদের পণ্য এখানে খালাস করে তাদের বিভিন্ন জায়গায় নিয়ে যেত, বাংলাদেশকে ঠিক সেরকম ভাবে কোনো টাকা পয়সা দিত না। এখন চট্টগ্রাম বন্দরটাকে আরো সমৃদ্ধ করা, সক্ষম করার জন্য চীন বা চীনের কোম্পানি সেই জায়গায় অর্থায়ন করবে, তারা সাহায্য সহযোগিতা করবে। এই জায়গায় বাংলাদেশের অনেক বড় মাপের উন্নতি হবে। তারপর হচ্ছে চিকিৎসা সহযোগিতা। বাংলাদেশের জনগণকে ভারত ভিসাই দেয় না যে ভারতে যে মানুষজন চিকিৎসা করবে। একটা সময় ভারত বাংলাদেশে প্রচুর মানুষ যে চিকিৎসা গ্রহণ করতো, যেহেতু ভারত এখন দিচ্ছে না, আমরা চীনের যে এখন আমরা চিকিৎসা করব, বাংলাদেশের একটি নতুন দ্বার উন্মোচিত হবে এই যে চিকিৎসা সহায়তা। তারপরে রোহিঙ্গা প্রত্যাবর্তন। রোহিঙ্গারা বাংলাদেশে আছে, আপনারা জানেন যে রোহিঙ্গা যে বাংলাদেশে আছে তাদেরকে প্রত্যাবর্তন করতে হলে চীনের মতো একটি পরাশক্তির সাহায্য দরকার। কারণ এই যে বার্মাতে এখন যে অস্থিতিশীলতা চলছে এবং যেই দুটি গ্রুপ, সরকার এবং যেই গ্রুপগুলোর মধ্যে সংঘর্ষ হচ্ছে, এই দুই গ্রুপের সাথে কিন্তু চীনের ভালো সম্পর্ক। যেই ক্ষমতা আসুক, যেভাবে আসুক না কেন, চীন একটি প্রভাব বিস্তার করতে পারে তাদের সাথে। সুতরাং যদি তাদের সাথে আমাদের এই চুক্তিটি সম্পন্ন হয়, চীন যদি আমাদের সহায়তা করে, রোহিঙ্গা যারা বাংলাদেশে আছে তাদেরকে তাদের দেশে ফেরতের জন্য পর্যাপ্ত আমরা সুবিধা নিতে পারবো, বেনিফিট নিতে পারবো। তারপরে আসে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে তিস্তা ব্যারেজ, যেটা চীন বাংলাদেশে করতে চাচ্ছে। মানে ভারত তো আমাদেরকে তিস্তা কখনো পানি দেয়, কখনো দেয় না, আর বর্ষা মৌসুমে পানি ছেড়ে বাংলাদেশকে ভাসিয়ে দেয়। যদি এই তিস্তা প্রকল্পটা বাস্তবায়ন করা যায় তাহলে বাংলাদেশের অনেক অনেক লাভ হবে এবং আমরা বর্ষা মৌসুমে আমাদের পানি দিয়ে আমাদের বাংলাদেশকে ভাসিয়েও দিতে পারবে না। আর আরেকটা বিষয় হচ্ছে কি, আমরা শুষ্ক মৌসুমে পানি ধরে রেখে আমাদের স্বাভাবিক যে কার্যক্রম সেটা আমরা বজায় রাখতে পারবো। তো সেই বিষয়টি নিয়েও উল্লেখযোগ্য একটি পদক্ষেপ আসবে। তারপরে হচ্ছে সামরিক সহায়তা। চীন ইতিমধ্যে বাংলাদেশকে অনেক সামরিক সহায়তা দিচ্ছেন এবং এই চুক্তির মাধ্যমে যদি এমওইউ সাইন হয় বা চুক্তি সম্পন্ন হয় তাহলে আমরা চীনের কাছ থেকে আরো ভালো সামরিক সহায়তা পাবো। সেই সহায়তাটা ভারত কোনো ক্রমে চাচ্ছে না যে বাংলাদেশে আসুক। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কি বাংলাদেশে সেনা শাসন চাচ্ছেন, নাকি বাংলাদেশের জনগণ সেনা শাসন চাচ্ছেন, নাকি আওয়ামী লীগের গুজব সেলের সদস্যরা সেনা শাসন চাচ্ছেন? এ নিয়ে এখন দেশি বিদেশি বিভিন্ন জায়গায় মিডিয়ায় বর্ণনা চলছে। বাংলাদেশে সেনা শাসনকে উস্কে দেওয়ার জন্য কয়েকটি অঙ্গে কাজ করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। যেই কর্নারগুলো থেকে কাজ করছে তার মধ্যে অন্যতম একটি কর্নার হচ্ছে ভারত। ভারতের বিভিন্ন গণমাধ্যম বিভিন্নভাবে উস্কে দিচ্ছে বাংলাদেশের জনগণ নাকি সেনা শাসন চাচ্ছে, সেনা শাসনের জন্য নাকি বাংলাদেশে মিছিল হচ্ছে এবং এই মিছিল করে নাকি সেনা শাসন আমরা আনতে চাচ্ছি। বাংলাদেশে যে কোনো কাজ যে কোনো মূল্যে তারা তাদের মাধ্যমে পরিচালনা করতে চায়, তার অন্যতম একটি প্রমাণ হচ্ছে আজকের এই সেনা শাসন বিষয়ে তাদের অতিরঞ্জিত মন্তব্য এবং বক্তব্য। আমার জানা মতে এখন পর্যন্ত বাংলাদেশের সেনাবাহিনী থেকে শুরু করে দেশপ্রেমিক সেনাপ্রধান থেকে শুরু করে কেউ বাংলাদেশের সেনা শাসনের পক্ষে না, সেনা শাসন আসার সুযোগ নেই। আমি সবসময় বলেছিলাম যে 5ই আগস্ট একমাত্র মুখ্যম সময় ছিল যেই সময় বাংলাদেশের মানুষ হাসিনা থেকে মুক্তি পেয়ে যে কোনো ডাল ধরতে তারা প্রস্তুত ছিল, হোক সেটা সেনা শাসন, হোক সেটা ভিন্ন শাসন, হোক সেটা জরুরি অবস্থা, যাই হোক না কেন জনগণ সেটাকে মেনে নিত, কারণ হাসিনার কাছ থেকে মুক্তি পেয়েছে। হাসিনার কাছ থেকে মুক্তি পেয়ে 8 মাস পরে সেনা শাসন আসার মতো দেশেরও যেমন পরিস্থিতি নেই, জনগণের ভিতরেও সেরকম কোনো আকাঙ্ক্ষা নেই। তাহলে কারা এই বাংলাদেশের সেনা শাসনকে উস্কে দিচ্ছে? আমি গত কয়েকদিন যেটা অবজার্ভ করলাম, বাংলাদেশে বেশ কিছু জায়গায় আওয়ামী লীগের প্রতাত্তা যারা আছেন, যারা আওয়ামী লীগের মধ্যে সুবিধা ভোগ করে বিভিন্নভাবে অর্থ সম্পদ লোপাট করেছেন, নিজেদেরকে বিশাল বিশাল কেস মামলার মালিক হয়েছেন, খুন খারাপির সাথে সম্পৃক্ত ছিল, এই মানুষগুলো ভাবছে যে বাংলাদেশে যদি সেনা শাসন আসে হয়তো ডক্টর মোহাম্মদ ইউনূসের চাইতে ভিন্ন কোনো কিছু চরিত্র এখানে তারা করতে পারবেন, তথা অ্যাটলিস্ট আপনার ঘর ভাঙতে পারলো, আপনি নির্বাচন থেকে দূরে থাকলেন, ক্ষমতায় আসলেন না, 2-3 বছরের পরে আওয়ামী লীগ হয়তো আবার নতুন করে আসার একটা স্বপ্ন বুনতে পারে। এরকম বিভিন্ন সমীকরণ করে তারা সেনা শাসনের পক্ষে, এবং তারা এই সেনা শাসনটা মূলত পজিটিভ সেন্স থেকে পক্ষে নয়। তারা চায় বাংলাদেশে যে কোনো মূল্যে এটা দিয়ে একটা অরাজকতা, যাতে করে এই সেনা শাসনের উপর ভিত্তি করে বাংলাদেশের মানুষ আবার ফুঁসে ওঠে। এই ফুঁসে ওঠার পরে আবার সবাই যাতে বলে আগেই ভালো ছিলাম, তথা শেখ হাসিনার শাসনামল, এখন আবার সেনা শাসন, আবার মিছিল মিটিং শুরু, হরতাল অবরোধ শুরু, এই জিনিসগুলো তারা করাতে চাচ্ছে জাতির কাছে প্রমাণের জন্য। কিন্তু বাংলাদেশের সেই সুযোগটা এখন আর মনে হয় বিন্দুমাত্র নেই যে সেনা শাসন আর আসবে। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন হয়েছে? ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্টে জানিয়ে যাবেন। আজকের মতো নিউজটি এখানে শেষ করছি, ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো নতুন টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।